আমাদের জীবন ক্ষণস্থায়ী। প্রতি মুহূর্তে এটি আমাদের হাত গলে বেরিয়ে যাচ্ছে। কেন তাহলে এই ক্ষুদ্র জীবনকে কেবল অন্যের আশা আকাঙ্ক্ষা পূরণ করেই কাটিয়ে দিতে হবে? জীবনের অসংখ্য প্রশ্নের মধ্য থেকে এই প্রশ্নটির একটা নিদর্শন চাক পালাহা নিউকের লিখিত উপন্যাস ফাইট ক্লাব বইটিতে পাওয়া যায়। ডেভিড ফিঞ্চার পরিচালিত এই উপন্যাসের ফিল্ম ভার্সন, যেখানে ব্র্যাড পিট, এডওয়ার্ড নর্টন এবং হেলেনা বোনাম কার্টার অভিনয় করেছেন, সেটাকে নিঃসন্দেহে অন্যতম প্রভাবশালী মুভির কাতারে ফেলা যায়। কেননা মুভিটি 1999 সালের হলেও এটি এখনও জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ফাইট ক্লাব মুভিটি মোটেই মারামারি, ধস্তাধস্তি ও গালাগালি বিবর্জিত মুভি নয়। এখানে যথেষ্ট উদ্ভট কিসিমের আচরণ, মারামারি, গালাগালি সহ সবই আছে। তবে এটা কেবল কতগুলো পুরুষ মানুষ যারা একে অপরকে পিটিয়ে রক্ত বের করে ফেলছে এই সম্পর্কিত মুভি নয়, বরং এসব বাদেও এই মুভিটির তাৎপর্যতা রয়েছে। এই মুভিটির গল্পটি কতগুলো ইন্টারেস্টিং গভীর চিন্তাভাবনামূলক ধারণার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে, যা আমাদের বাস্তব জীবনের সাথেও অনেক রিলেটেবল। এই মুভিটি হলো সেই জেনারেশনের ছেলেপেলেদের গল্প যাদের জীবনে নেই কোনো পরিষ্কার উদ্দেশ্য, নেই কোনো আশা। পাশাপাশি যারা বেড়ে উঠেছে মিথ্যা আশা নিয়ে ও সমাজের আরোপিত করা দায়িত্বের বোঝা নিয়ে, যা তাদের মাঝে জন্ম দিয়েছে এক বিভীষিকাময় অবদমন। কেমন হয় যদি আমি বলি আমাদের অস্তিত্বের কোনো অর্থ নেই? আমাদের ঈশ্বর মোটেও আমাদেরকে ভালোবাসেন না। আমরা আসলে জৈব সারের দলা ছাড়া আর কিছুই না। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কিভাবে এই অর্থহীন অস্তিত্বে অর্থ খুঁজে পাব? এই ভিডিওতে ফাইট ক্লাব মুভিতে প্রদর্শিত কিছু দার্শনিক ধারণা নিয়ে আলাপ আলোচনা করা হবে। যারা এই মুভিটি দেখেছেন কিন্তু এর ভেতরের গভীর ধারণা ও দর্শনগুলো বুঝে উঠতে পারেননি, এই ভিডিও সেসব জিনিসকে বিশ্লেষণ করবে ও এর ভেতরের মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবে। আর যারা এই মুভিটি দেখেননি তাদের জন্য স্পয়লার অ্যালার্ট। আগে মুভিটি দেখুন, তারপর এই ভিডিও দেখুন। ফাইট ক্লাব মুভিটির গল্পটি 3 জন প্রধান চরিত্রকে কেন্দ্র করে চিত্রায়িত হয়েছে। এই মুভিতে আমরা প্রথম যে চরিত্রকে দেখি তার পার্সপেক্টিভ থেকে পুরো মুভির কাহিনী বর্ণিত হয়েছে। মুভিতে এই চরিত্রের বহু নাম রয়েছে, তবে একটি নামও আসল নয়। চাকরির উদ্দেশ্যে সে ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। আর ফাইট ক্লাব বইতে তার নাম উল্লেখ করা হয়েছে দ্য ন্যারেটর হিসেবে। মুভির এই ন্যারেটর ব্যক্তিটি একটি প্রতিষ্ঠিত কার কোম্পানিতে চাকরি করে, যা একটি হোয়াইট কলার জব। নিত্যদিনকার তার এই চাকরি নিয়ে সে বেশ অসন্তুষ্ট। তার মতে সে একটা বিশাল ফাঁদের মাঝে পড়ে গেছে, যাকে সে নামকরণ করেছে আইকিয়া নেস্টিং ইনস্টিংক্ট হিসেবে। এটি এমন একটা ফাঁদ ও ইনস্টিংক্ট যেখানে একজন ব্যক্তি সামাজিক নিয়ম কানুন দ্বারা গৃহপালিত ভেড়ার মতো পরিচালিত হয়, যার কোনো ব্যক্তিগত স্বাধীনতা থাকে না। সে অফিস টু বাসা, বাসা টু অফিস, এরই পুনরাবৃত্তিমূলক চক্রে খাবি খেতে থাকে। মোট কথা, সে একটা ভেজাল সর্বস্ব বদ্ধ ও অর্থহীন জীবনের জালে জড়িয়ে পড়েছে। আমরা মুভিতে দেখতে পাই ন্যারেটরের জীবন একদম শৃঙ্খলিত, পরিপাটি, হিসাব করে সাজানো, সবকিছু যেন একদম মাপা নিখুঁতভাবে। প্রচণ্ড শৃঙ্খলা ও সাজানো গোছানো এই জীবন তাকে ভেড়া করে তুলেছে ও সে এর ফলে অতিষ্ঠ, বোর্ড হয়ে পড়েছে। সে দীর্ঘদিন যাবৎ ইনসোমনিয়ায় ভুগছে। এর ফলে সে না ঠিকমতো জেগে থাকতে পারে, না ঠিকমতো ঘুমাতে পারে। খুবই করুণ অবস্থা। মাঝে মাঝে তার মাথায় আত্মবিধ্বংসী কিছু চিন্তাভাবনা কাজ করে। যেমন, চাকরি সূত্রে তাকে প্লেনে করে নানা শহর ভ্রমণ করতে হয়। যখন প্লেন ল্যান্ড করবে কিংবা টেক অফ করবে, সে প্রার্থনা করতে থাকে যে প্লেনটা যেন ক্র্যাশ করে অথবা উড়তে থাকা অবস্থায় ধ্বংস হয়ে যায়। একদিন তার ফ্লাইটের সময় সে একজন উদ্ভট হাইপার মাস্কুলিন ব্যক্তির সাথে পরিচিত হয়, যার নাম টাইলার ডারডেন।
টাইলার দেখতে শুনতে ন্যারেটরের একেবারে বিপরীত স্বভাবের। সে মোটেই ন্যারেটরের মতো ভেড়া নয়, বরং একটা নেকড়ে, যার সমাজের নিয়ম কানুনের প্রতি কোনো মায়া দয়া নেই। সে তার আপন ঢঙে আপন মসজিদ চলাফেরা করে, জীবনযাপন করে। তার যখন যেটা মনে চায় কাউকে না বলে সে নিয়ে নেয়। সে আত্মনির্ভরশীল, তার উপর কেউ বসগিরি ফলায় না, এবং সে সম্পদের ধার ধারে না। মুভিতে পরবর্তীতে আমরা দেখতে পাই যে টাইলার আসলে কেউ নয়, ন্যারেটর নিজেই। প্রবল ইনসোমনিয়ায় তার অর্থহীন জীবন, অবদমিত কামনা বাসনা, অসন্তুষ্টি ইত্যাদি সব মিলেমিশে গিয়ে সে টাইলার ডার্ডেন নামক এক বিপরীতধর্মী কাল্পনিক চরিত্রের জন্ম দিয়েছে, যা তাকে তার যন্ত্রণাকে কোপ আপ করাতে সহায়তা করেছে। ন্যারেটরকে আমরা দেখতে পাই একটি সাপোর্ট গ্রুপের কাছে ধারাবাহিকভাবে যাতায়াত করতে। এই সাপোর্ট গ্রুপটি ব্যক্তির একটি সুনির্দিষ্ট রোগের ব্যাপারে মানসিকভাবে সহায়তা প্রদান করে। গল্পের ন্যারেটর এই সাপোর্ট গ্রুপের প্রতি রীতিমতো অ্যাডিক্টেড হয়ে যায়, কেননা এই গ্রুপে সে মন খুলে কান্না করার সুযোগ পায়, ফলে এটা তার ইনসোমনিয়ার প্রতিষেধক হিসেবে কাজ করে। তবে তার এই সাপোর্ট গ্রুপে যাতায়াতের একটা বাজে দিক হলো সে তার সমস্যার ব্যাপারে জেনুইন না। তার কোনো টেস্টিকুলার ক্যান্সার অথবা ব্লাড প্যারাসাইটমূলক কোনো অসুখ নেই, তারপরও সে এসবের অভিনয় করে যাতে করে সে এই সেশনগুলোর ফায়দাটা তুলে নিতে পারে। এই জায়গায় এসে আমরা দেখতে পাই যে ভেড়া সর্বস্ব আধুনিক শৃঙ্খলিত সমাজ একজন ব্যক্তিকে স্বাধীনতার নামে এতটাই অবরুদ্ধ করে রেখেছে যে সে অর্থশূন্য হয়ে পড়ে বিভিন্ন সাপোর্ট গ্রুপ, সেলফ মোটিভেশন ইত্যাদির প্রতি নেশার মতন আসক্ত হয়ে পড়ে। ব্যক্তির মাঝে থাকা স্বতঃস্ফূর্ত উৎসাহ উদ্দীপনা হারিয়ে যায়, ফলে এই শূন্যতা পূরণ হয় মোটিভেশনাল ব্যবসায়ীদের দ্বারা। তাছাড়া ব্যক্তি স্বাধীনতার ফলে আধুনিক সমাজে সে হয়ে পড়ে একা। তাকে সাপোর্ট করার মতো কারোর কোনো সময় থাকে না। তাই অভিনয় করে হলেও, প্রয়োজন না থাকলেও কেবলমাত্র সঙ্গ লাভ একটি বড় বিষয় হয়ে ওঠে। তাই ভেড়া সর্বস্ব জীবনযাপনের চাপে প্রতি সপ্তাহে আধুনিক ভেড়া মানবেরা বারে গিয়ে মদ পান করে কিংবা অন্য কোনো মাধ্যমে সঙ্গ খোঁজে এবং যন্ত্রণা উপশমের চেষ্টা করে থাকে। ন্যারেটর যে সাপোর্ট গ্রুপে ধারাবাহিকভাবে যাতায়াত করে, সেই গ্রুপে একদিন মার্লা সিংয়ের নামে এক নারীর আগমন ঘটে। তার এই সেশনে যোগ দেওয়ার একমাত্র কারণ ছিল এই, I quote, "It's cheaper than a movie and there's a free coffee." অর্থাৎ এসব সেশন একটা মুভির টিকিটের চেয়েও সস্তা, আর ফ্রি কফিও পাওয়া যায়। মার্লা সিঙ্গার হলো একজন আত্মবিশ্বাসী চেইন স্মোকার, নিয়তিবাদী নারী। সে প্রতি মুহূর্তে মরে যাবার আশা করে, কিন্তু কখনো তার মৃত্যু হয় না বলে পরিতাপ করে। খাবার এবং কাপড় চুরি করবার মাধ্যমে সে তার জীবন যাপন নির্বাহ করে এবং জেনেক্স নামক ঔষধ ওভারডোজ ভাবে নিয়ে সে আত্মহত্যারও চেষ্টা করে। যদিও ন্যারেটর, টাইলার ডার্ডেন এবং মার্লা তারা তিনজন ভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য রাখে, তবুও তাদের মধ্যে একটা কমন ট্রেট হলো তাদের সবার মাঝে নিহিলিস্টিক ভাবনা ধারার ছোঁয়া রয়েছে। টাইলার ডার্ডেনকে দেখে মনে হয় যে সে ন্যারেটর এবং তার জগতের সমস্যার সমাধান করে ফেলেছে, এবং গল্পের কাহিনী যত এগোতে থাকে তত তার সমাধানগুলো আনফোল্ড হতে থাকে। অবশ্য তার চরিত্র শুরুর দিকে আধ্যাত্মিক গুরুগোছের থাকলেও পরবর্তীতে গিয়ে তা অ্যানার্কিস্ট টেররিস্টের রূপ লাভ করে, যার মূল উদ্দেশ্য থাকে এই আধুনিক সভ্যতাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া। তবে যাই হোক না কেন, তার চরিত্র ও কথাবার্তা থেকে আধুনিক জীবনের তিতা বাস্তবতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ইনসাইট ও প্রজ্ঞা লাভ করা যায়। আসুন এগুলোকে এক এক করে একটু ভেঙে দেখা যাক। ফাইট ক্লাব মুভিতে আমরা টাইলার ডার্ডেনকে দেখতে পাই একজন অ্যান্টি কনজিউমারিস্ট ও নন কনফর্মিস্ট ব্যক্তি হিসেবে। ন্যারেটর যেখানে একজন আধুনিক সভ্য সমাজে বসবাসকারী ভেড়া সর্বস্ব একজন দাস, সেখানে টাইলার ডার্ডেন হলো আধুনিক সভ্যতাকে বুড়ো আঙ্গুল দেখানো স্বাধীনতাকামী একজন বিদ্রোহী। টাইলার ডার্ডেনের মাঝে আধুনিক সভ্যতার ফলশ্রুতিতে গড়ে ওঠা কনজিউমারিজম তথা ভোগবিলাস দ্রব্যের প্রতি তীব্র বিতৃষ্ণা দেখা যায়।
টাইলারের সাথে প্লেনে ক্ষণিক সাক্ষাতের পর সে হঠাৎ করে আবিষ্কার করে যে তার বাসা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। এই দুর্ভাগ্যজনক ঘটনার পর সে উপলব্ধি করতে পারে তার কোনো বন্ধুবান্ধব নেই যার কাছে সে এই ব্যাপারটা খুলে বলতে পারে। অতঃপর সে টাইলারকে ফোন দেয়। এরপর তাদের দুজনের মাঝে আবার সাক্ষাৎ হয়। দেখা হবার পর ন্যারেটরকে দেখা যায় তার বাসার ফার্নিচার, ওয়ারড্রোব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে এসব নিয়ে অভিযোগ করতে। কিন্তু টাইলার ন্যারেটরের এসবের দিকে কোনো পাত্তা না দিয়ে শ্লেষের সুরে বলে, I quote, "We are consumers. We are byproducts of a lifestyle obsession. Murder, crime, poverty, these things don't concern me. What concerns me are celebrity magazines, television with 500 channels, some guy's name on my underwear, Rogaine, Viagra, Olestra." End quote. অর্থাৎ আমরা হইলাম কনজিউমার। আমরা হইলাম একটা লাইফস্টাইলে মাত্রাতিরিক্তভাবে আসক্ত হয়ে জীবনযাপন করার ফসল। খুন, অপরাধ, গরিবি এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হইল সেলিব্রিটি ম্যাগাজিন, 500 চ্যানেলওয়ালা টিভি আর আমার জাইঙ্গায় খোদাই করা কোনো এক হারামজাদার নামের নিশানা, রোগেন, ভায়াগ্রা, ওলেস্ট্রা। টাইলারের এই চাচা ছোলা টাইপের কথাগুলো থেকে অনুমান করে নেওয়া যায় যে ভালো খারাপের যে নৈতিক মানদণ্ড সমাজে প্রতিষ্ঠিত রয়েছে সে সেটাকে তেমন পাত্তা দেয় না। তার নিজস্ব মানদণ্ড রয়েছে। খুন, হত্যা, গরিবি এসবকে সাধারণভাবে খারাপ জিনিস বলে গণ্য করা হয়। কিন্তু বিভিন্ন প্রকার ভোগ্যপণ্য যেমন টিভি, ব্র্যান্ডের কাপড়, বয়সের ছাপ লুকানোর আর্টিফিশিয়াল ক্রিম, সেক্স পাওয়ার বাড়ানোর কৃত্রিম জড়িবুটি, ওজন কমানোর নানা টোটকা, এগুলোকে ভালো দৃষ্টিকোণ থেকে দেখা হয়। টাইলারের চরিত্রে আধুনিক সমাজ ব্যবস্থা ও এর আর্টিফিশিয়ালিটির প্রতি একটা তীব্র বিদ্রূপ খেয়াল করা যায়। এই আধুনিক সমাজ হলো এমন একটা সমাজ যেখানে আপনাকে ব্যক্তি স্বাধীনতার কথা বলে আপনার জায়গায় তারা ব্র্যান্ডের সিল মেরে দেয়, আর আপনি সেটাকে নিজের জায়গা ভেবে সুখ লাভ করেন। এভাবে আপনি ক্রমে ক্রমে তাদের পুঁজি ও ব্যবসার ফাঁদে পড়ে দাসত্ব বরণ করে নেন। এই আধুনিক সমাজ হলো এমন সমাজ যেখানে আপনি ভাববেন জায়গাটা আপনার, কিন্তু প্রকৃতপক্ষে জায়গাটা অ্যাপলের। আদৌ অ্যাপলের জায়গা আছে কিনা আই এম নট শিওর। আর এটাই হলো আপনার স্ট্যাটাস সিম্বল। এই সিম্বলের কারাগারে আপনি সূক্ষ্মভাবে ন্যারেটরের মতো আটকে পড়েন, যেখানে একটা সুডো ব্যক্তি স্বাধীনতার প্রলোভনে পড়ে গিয়ে আপনি দাসত্ব বরণ করে নেন। আধুনিকতা, আর্টিফিশিয়ালিটি ও প্রাকৃতিক ব্যাপার যখন চলে আসলো তখন এটা একটু খতিয়ে দেখা যাক। আধুনিক সমাজ ব্যবস্থা, কৃত্রিমতার প্রতি টাইলারের এই যে এত বিতৃষ্ণা, এটার সাথে আমরা প্রাচীন সাইনোপি অঞ্চলের সিনিকবাদী দার্শনিক ডায়োজেনিসের মিল খুঁজে পাব। তিনি বিশ্বাস করতেন যে সভ্য জীবনযাপন আমাদের প্রাকৃতিক স্বতঃস্ফূর্ত জীবনযাপনকে দূরে ঠেলে দেয়। কেবল ডায়োজেনিস নন, ফরাসি দার্শনিক জ্যাক রুশো প্রকৃতির স্বাভাবিক গতি প্রকৃতির পক্ষে সাফাই গিয়েছেন। কেবল তাই নয়, তিনি ব্যক্তি স্বাধীনতার জয়গানও গিয়েছেন। তার জীবনযাপনও ছিল প্রকৃতির মতো উদ্দাম ও উচ্ছল। রুশো বলেন, ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিওয়্যার হি ইজ ইন চেইনস। অর্থাৎ মানুষ স্বাধীন হয়ে জন্মেছে, অথচ সব জায়গায় সে শেকল দ্বারা আবদ্ধ। দার্শনিক রুশো আধুনিক ব্যবস্থা ও কৃত্রিমতাকে মেনে নিতে পারেননি। তিনি প্রকৃতির স্বতঃস্ফূর্ততা চেয়েছেন ও তেমনভাবে জীবনযাপন করতে চেয়েছেন। যাই হোক, মুভির শেষের দিকে আমরা দেখতে পাই যে ন্যারেটর নিজেই আসলে তার অ্যাপার্টমেন্ট পুড়িয়ে ফেলে। যখন তার মাথায় টাইলারের ভূত চড়ে বসে তখন সে এই কাজ করে বসে, যা সিসিটিভি ফুটেজে সে দেখতে পায় পরবর্তীতে। ন্যারেটরের অ্যাপার্টমেন্ট আগুনে পুড়ে যাওয়ার প্রতীকী অর্থ হলো আধুনিক মানুষের এই ভোগ্যপণ্য কামুকতা থেকে বের হয়ে আসা ও অ্যান্টি কনজিউমারিস্ট বিহেভিয়ার লালন করার সাহস করতে পারা। সভ্যতার খুঁটি হলো কনজিউমারিস্ট প্রোডাক্ট। এটাকে যখন পরিত্যাগ করা হবে তখন সে তার প্রাকৃতিক অবস্থার দিকে ফেরত আসবে ও তার রিয়েলাইজেশন ঘটবে। ডায়োজেনিসের জীবনেও ঠিক এমন ঘটনা দেখা যায়। সে তার সমস্ত সহায় সম্পত্তি ছেড়ে দিয়ে একটা ভাঙা মগ নিয়ে বেরিয়ে পড়েছিলেন। পরে একজনকে খালি হাতে পানি পান করতে দেখে সেই মগটাও ফেলে দেন। অবশেষে ন্যারেটর টাইলারের সাথে অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু তার অ্যাপার্টমেন্ট
ন্যারেটরের মতো অত বিলাসদ্রব্যে সাজানো গোছানো নয়। সেখানে দেয়াল গুড়িয়ে পানি পড়ে, বিদ্যুতের সমস্যা হয় এবং কোনো আইকিয়া ফার্নিচার নেই। একটা পুরো দস্তুর বিশৃঙ্খল ময়লা বাসা যেমন হয় তেমন। শুরুর দিকে এই বাসায় ন্যারেটরের থাকতে কষ্ট হলেও ধীরে ধীরে সবটা তার সয়ে আসে এবং ক্রমে ক্রমে সে তার আইকিয়া ফার্নিচারে সজ্জিত বাসার কথা ভুলে যায়। এভাবে সে টাইলারের বলা এই কথার মর্ম অনুধাবন করতে সক্ষম হয়। থিংস দ্যাট ইউ ওন এন্ড আপ ওনিং ইউ, অর্থাৎ তুমি যে জিনিসকে দখল করে আছো সেটাই শেষমেশ তোমাকে দখল করে ফেলে। এই অনুধাবনের পর সে বুঝতে পারে সুখী হয়ে বাঁচার জন্য এত বিলাসিতার প্রয়োজন নেই, এগুলো ছাড়াও মনে শান্তি নিয়ে বেঁচে থাকা যায়। সে তখন বুঝতে পারে আধুনিক সভ্যতা তাকে একটার পর একটা পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে তার মাঝে বাসনার ভূত সৃষ্টি করেছে ও সে এই ফাঁদে পড়ে গিয়ে নিজেই পণ্যের দাস হয়েছিল এতদিন। টাইলার ডারডেন হলো একজন উচ্ছৃঙ্খল স্বাধীনচেতা ব্যক্তি। সে সমাজের প্রচলিত কোনো নর্মের ধার ধারে না। মুভিতে তার বিভিন্ন কাণ্ড কারখানা ডায়োজেনিসের সাথে মিলে যায়। ডায়োজেনিস ইচ্ছাকৃতভাবে ফকিরি হালতে জীবনযাপন করতেন এবং সামাজিক নিয়ম কানুনের কোনো তোয়াক্কা করতেন না। তার কাছে সামাজিক কাঠামো ছিল একটা সাংস্কৃতিক কৃত্রিম আবরণ যা আমাদের প্রকৃত সত্যকে অবদমন করে রাখে। ডায়োজেনিস একটা ময়লা পুরনো বাথটাব, কারো কারো মতে একটা পিপে বা ব্যারেলে বসবাস করতেন। এদিকে আমরা টাইলারকেও দেখতে পাই একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে বসবাস করতে। ডায়োজেনিস জনগণের সামনে মূত্রত্যাগ থেকে শুরু করে হাত পর্যন্ত মারতেন। এখন আপনারা বলতে পারেন একজন দার্শনিক এহেন আচরণ কিভাবে করতে পারে? তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি পারবেন সমাজকে কাজকলা দেখিয়ে জনসমক্ষে আপনার এলিয়েনটাকে নিয়ে নাড়াচাড়া করার সাহস দেখাতে? এরকম কেউ খোলা ময়দানে আপনার সামনে করলে আপনি তাকে নিজেই অসভ্য বলে গালাগাল করবেন। আর ঠিক এই কাজটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে ডায়োজেনিস ও টাইলার এটাই বোঝাতে চান যে দেখো তোমার সামাজিক কাঠামো কতটা মেকি ও ভুলে ভরা এবং তুমি কতটা পরাধীন। তাই টাইলার ডারডেন রেস্টুরেন্টে থাকা স্যুপের ভেতরে হিসু করে দেয়। কেয়ার করা, প্রকৃতির চাপ নজয় করা সংবরণ। আবার ডায়োজেনিস তার প্রতিপক্ষকে কুকুরের মতো আক্রমণ করে। এদিকে টাইলারও নিজের রক্ত মিশ্রিত থুতু ছুঁড়ে মারে। অপরদিকে ন্যারেটর হলো সামাজিক নীতিনৈতিকতা মান্য করা একজন আদর্শকামী ব্যক্তি। সে সমাজের নির্মাণ করে দেওয়া ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু সে এটা জানে না যে আসলে স্বাধীনতার নামে তাকে কনজিউমারিজম ও পুঁজিবাদের মূলা ধরিয়ে দেওয়া হয়েছে এবং সে একটা ভেড়ার মতো জীবনযাপন করছে। ন্যারেটর তার জীবনের এমন যান্ত্রিকতা ও বৃথা ভোগবিলাস সুখের পেছনে দৌড়িয়ে একটা নিরাপত্তা বেষ্টিত জীবনযাপনের দ্বারা বিরক্ত হয়ে পড়েছিল। এভাবে তার ভেতরে টাইলার ডারডেন নামক এক সম্পূর্ণ বিপরীত চরিত্র বিশিষ্ট পার্সোনার আবির্ভাব ঘটে, যা আমরা পরবর্তীতে গিয়ে জানতে পারি। এটা আসলে কিছুই নয়, সাইকোলজিক্যাল কোপিং মেকানিজম। বর্তমান অবস্থায় থাকা ব্যক্তির পার্সোনা যদি সবকিছু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে না পারে, তাহলে সে অন্য আরেকটি পার্সোনা তৈরি করে সে চরিত্রে অভিনয় করে তা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করে। এভাবে ব্যক্তি চাইলে অসংখ্য চরিত্র সৃষ্টি করতে পারে নিজের ভেতর, যার কোনো অস্তিত্ব বাস্তবে নেই, তবে তা অস্তিত্বশীল আছে ব্যক্তির মনে। আর যখন সে তার বিভিন্ন চরিত্রে সুইচ করে, তখন সে সম্পূর্ণরূপে সেই চরিত্রই হয়ে ওঠে। এটাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, যার একটা সুন্দর নমুনা আমরা দেখতে পাই আলফ্রেড হিচকক নির্মিত ফিল্ম সাইকো মুভিতে। এই মুভি নিয়ে আপনারা অ্যানালিসিস চাইলে কমেন্টে জানাতে পারেন। ন্যারেটর ও টাইলার এই দুই ভিন্ন ধর্মী চরিত্রের বৈশিষ্ট্য নিয়ে সে একটা অন্তর্দ্বন্দ্বের মাঝে পড়ে যায় এবং যে ফাইটগুলো আমরা দেখি তা হলো এই মানসিক দ্বন্দ্বজনিত সংঘর্ষ। ভেড়াসুলভ দুর্বল পুরুষের সাথে নেকড়ে বা সিংহ সর্বস্ব শক্তিশালী স্বাধীনতাকামী পুরুষের সংঘর্ষ। আপনারা যদি আমার এই কালো বিড়ালটার দিকে তাকান, তাহলে দেখতে পাবেন যে ইনসোমনিয়ায় আক্রান্ত হয়ে তার চোখের নিচে কালি পড়ে গেছে এবং সে ভদ্রভাবে একটা নিরাপত্তা বেষ্টিত রুমে অবস্থান করছে। অপরদিকে ইনি হলেন মিস্টার টাইলার ডারডেন। তিনি জায়গায় জায়গায় হিসু করে সমাজের বংশ উদ্ধার করেন এবং দেখতেই পাচ্ছেন সে একটা গামলার মাঝে শুয়ে তার জীবন নির্বাহ করছেন। কেবল তাই নয়, তিনি বেশ উগ্র ও শিষ্টাচারের কোনো ধার ধারেন না। এই বিড়াল মহাশয় ন্যারেটরকে তাচ্ছিল্য করে বলেন,
I am free in all the ways that you are not. আমি হইলাম সব দিক দিয়ে মুক্ত, আর তুই হইলি সব দিক দিয়ে বান্ধা, বুঝলি বোকা সোদা। এই যে বিপরীত ধর্মী দুটি চরিত্র, এটি পোর্ট্রে করার মাধ্যমে ম্যাসকুলিনিটি ও ফেমিনিটির ব্যাপারটিও এই মুভিতে খুব গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে। চলুন এটা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। আমরা যদি এই ফিল্মটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে টাইলার ডারডেনের উত্থানের মধ্য দিয়ে একটা যুদ্ধ ও সংগ্রাম সর্বস্ব আবহের সৃষ্টি হয় মুভিটিতে। অন্যদিকে ন্যারেটরের দুনিয়া কেমন যেন মেরে। এখানে পুরুষত্বের কোনো ছিটে ফোঁটা লক্ষ্য করা যায় না। আধুনিক সভ্যতা পুরুষ মানুষকে নারী করে তুলেছে। তাদের মাঝে কোনো রাফ অ্যান্ড টাফনেস নেই। তারা সভ্যতার আরামায়েশ ও একঘেয়েমিতায় ভুলে গেছে যে এককালে তারা লড়াকু ছিল ও জীবনের উচ্ছলতায় তারা ভরপুর ছিল। ন্যারেটর যে সাপোর্ট গ্রুপে যেত, সেখানে থাকা বব নামক ব্যক্তিটিকেও নারীদের মতো করে দেখানো হয়েছে। এর কারণ ছিল তার টেস্টিকুলার ক্যান্সার। এর আগে সে ছিল একজন স্ট্রং ম্যাসকুলিনিস্টিক ব্যক্তি। এখানে আপনারা কিছুটা অ্যান্ড্রু টেটের গন্ধ পেতে পারেন, কিন্তু ব্যাপারটা তার চেয়েও বেশি সূক্ষ্ম। ফিল্মটিতে পুরুষত্বের ব্যাপারটাকে গ্লোরিফাই করতে গিয়ে নারীকে ডাউন করে দেখানো হয়নি, যা এটার শেষ দৃশ্যের ব্যাখ্যায় আমি ব্যক্ত করব। এখানে কেবল এতটুকুই দেখানো হয়েছে যে কিভাবে আধুনিক সভ্যতা আমাদের জীবনে আরাম আয়েসের বন্দোবস্ত করে আমাদের জীবন থেকে যন্ত্রণাকে সরিয়ে রেখেছে, অথচ এটা একটা মোহ। এই যে ছলনা, মায়া, এটাই হলো নারী। আর এর কারণে আমরা আমাদের সভ্যতা নির্মাণের যে সংগ্রাম ও যন্ত্রণা, সেই বাস্তবতার ব্যাপারে ভুলে বসে আছি, যা পুরুষ হিসেবে প্রতিকায়িত করা হয়েছে। ফিল্মটিতে একটা মাস্কুলিন ও আলফা মেল সর্বস্ব ভাইব পাওয়া যায়, কারণ আপনি এখানে বেড়া মানুষের গ্যাংই খালি দেখতে পাবেন যারা খালি মারামারি করে। এমনকি মার্লা সিঙ্গারকেও নারী না মনে হয়ে পুরুষের মতো মনে হয়। প্রকৃতপক্ষে দুর্বল ও একটু নমনীয় মানেই যে নারী হওয়া এবং সবলতা মানে পুরুষ হওয়া, এই টেন্ডেন্সি এই ফিল্মটাতে থাকলেও এটার ইঙ্গিত একটু অন্যরকম বলে আমার মনে হয়েছে। আধুনিক সভ্যতায় বসবাসরত পুরুষ মানুষকে কাঁদার সুযোগ দেওয়া হয়েছে। তারাও চাইলে ইমোশন এক্সপ্রেস করতে পারে, তাদেরও সাপোর্টের প্রয়োজন আছে। কিন্তু এই সাপোর্ট যখন অতিমাত্রায় চলে যায়, তখন সেই পুরুষ একেবারে গোবেচোরা ও দুর্বল হয়ে পড়ে। তারা অতীত জামানায় থাকা নারীদের মতো নেতানো ও লতালো স্টাইলের আচরণ করে। তার মানে এই নয় যে অতীতে সব নারী এমনই ছিল, মোটা তাকে ব্যাপারটা টানছি আর কি। আসলে একজন ব্যক্তির যে স্বাধীনতা থেকে আচরণ করার কথা, সেটা ন্যারেটর করতে পারে না। সে দুর্বল ও শক্তিহীন হয়ে সবসময় থাকে, কারণ আধুনিকতা তাকে বুঝ দিয়েছে যে তোমার রাফ অ্যান্ড টাফ হওয়ার অত দরকার নেই। কিন্তু এটাকে মিস ইন্টারপ্রেট করা হয়েছে। পুরুষ নমনীয় হতে পারবে তার মানে এই নয় যে সে একেবারে নেতিয়ে পড়া শিশ্নের মতো ঝুলে যাবে। সে পড়ে পড়ে হতাশার গীত গাইবে। আর এটা কেবল পুরুষের ক্ষেত্রে নয়, নারীর বেলাতেও প্রযোজ্য। যদিও এই সিনেমায় নারীর দিকে তেমন ইঙ্গিত করা হয়নি, তারপরও একজন ব্যক্তি কেন নেতিয়ে থাকবে, কেন তার ভেতর রসকস থাকবে না, সে কেন কনজিউমারিজমে আটকা পড়ে তার জীবনী শক্তি নাশ করবে, এটাই হলো এখানে মুখ্য ব্যাপার। আধুনিক সভ্যতার এমন দুরবস্থা দেখেও টাইলার ডারডেনের এমন বিশৃঙ্খল চাচাছোলা লাইফস্টাইল দেখে অনেকে লাফ মেরে পূর্বের প্রাকৃতিক জীবন ব্যবস্থায় ফিরে যাবার কথা বলতে পারেন, কিন্তু এই ফিল্মে সেটা মোটেই বোঝানো হয়নি। আপনি চাইলেও পূর্বের ডোমিনেটিং মেল ও সাবমিসিভ নারী এই রোল বিশিষ্ট সমাজের উন্মেষ ঘটাতে পারবেন না। আমরা এসব দেখে এসেছি। এখন সামনে এগোবার পালা, নতুন দিগন্ত উন্মোচনের পালা, যেখানে পুরুষের মাঝে সঠিক পরিমাণে ম্যাসকুলিনিটি এবং ফেমিনিস্টিক গুণও বজায় থাকবে, আর নারীর মাঝেও তাই থাকবে। কিন্তু এই ফিল্মে আমরা ন্যারেটরের মাঝে এই ম্যাসকুলিনিটির অভাব দেখতে পাই, এবং তার মাঝে ও তার আশপাশের পুরুষদের মাঝে যে নারীসুলভ দুর্বলতা দেখা যায়, তা মূলত পরম্পরা থেকে চলে আসা ফেমিনিটির দুর্বল দিক বা শক্তিহীন দিক। আর এটাকে অনেকে ফেমিনিটি বলে ভুল করেন। প্রকৃতপক্ষে এটা হলো পুরুষতন্ত্রেরই একটা বাই প্রোডাক্ট, যেখানে পুরুষ দ্বারা শাসিত সমাজে নারীরা তো ভুক্তভোগী হয়ই, পাশাপাশি পুরুষরাও যন্ত্রণার শিকার হয়। তাই টাইলার ডারডেনের অ্যাপ্রোচকে অ্যান্ড্রু টেইটের সাথে গুলিয়ে ফেললে ভুল হবে। তার উত্থান ঘটে সভ্যতার একঘেয়েমি, পুঁজি সর্বস্ব, মিথ্যা স্বাধীনতার মূলার বিরুদ্ধে এক বিদ্রোহ দেখানোর জন্য। এই জন্য ন্যারেটরের মনে এক বিদ্রোহী চরিত্রের উন্মেষ ঘটে, যা তাকে নতুন একটা দৃষ্টিভঙ্গি প্রদান করে ও দুনিয়ার বাস্তবতাকে আরো নিবিড়ভাবে দেখার সুযোগ করে দেয়।
আর এই টাইলারই সব নয় যা আমরা শেষ দৃশ্যে দেখতে পাই। এটা ছিল তার স্বাধীনতার পথের একটা মাইল ফলক মাত্র। টাইলার ডারডেনের কিছু সমস্যাও ছিল, যেমন অ্যান্টি কনজিউমারিজমের বিরুদ্ধে লড়তে গিয়ে সে ক্রমে ক্রমে এরকম ট্র্যাপে পড়া লোকদের নিয়ে ফাইট ক্লাব গড়ে তোলে, যা পরে একটি কাল্টে পরিণত হয়। এখন এটা নিয়ে একটু আলাপ করা যাক। টাইলার ডারডেনকে ঘিরে রীতিমতো কাল্ট করে ওঠে। সকলে তাকে এক প্রকার গুরু মানতে শুরু করে। ফাইট ক্লাবের সূত্র ধরে তারা মেইহ্যাম প্রজেক্ট নামক একটা টেরোরিস্ট অর্গানাইজেশন গড়ে তোলে, যা লিড দেয় টাইলার। এটি আমাদেরকে এটাই দেখায় যে আমাদের মন কতটা চালাক হতে পারে। মন এমন একটা কুহিলিকা যে এটি এক বন্ধন থেকে মুক্ত হতে গিয়ে আরেকটি বন্ধনে জড়িয়ে পড়ে। টাইলারের এই অর্গানাইজেশন আমাদেরকে এই ইঙ্গিতই দেয় যে আধুনিক সভ্যতার বন্ধন থেকে মুক্ত হতে গিয়ে আধ্যাত্মিক বন্ধনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাউকে গুরু বানানোর ক্ষেত্রে সাবধান। এখানে ব্যক্তির সচেতনতা, মনের উপর সংশয়ী ও সতর্ক দৃষ্টিভঙ্গি রাখাটা গুরুত্বপূর্ণ। আমরা টাইলারকে একজন রীতিমতো গুরুর ভূমিকায় অবতীর্ণ হতে দেখি। সে তার অর্গানাইজেশনে রীতিমতো কঠোর পরীক্ষার মাধ্যমে শিষ্য নির্বাচন করে এবং তাদের কঠোর কিছু নিয়মও থাকে, আর সবার উদ্দেশ্য এক থাকে। এখানে মূলত আধুনিক নিউ এজ স্পিরিচুয়ালিটির যে অন্ধবিশ্বাস, এটার একটা ইঙ্গিত পাওয়া যায়। রক্ষণশীল, প্রগতিশীল এই দুইটা লাইন ক্রস করার পর আপনার সমূহ সম্ভাবনা থাকতে পারে যে আপনি স্পিরিচুয়াল অন্ধত্বে ডুবতে পারেন। এই ফিল্মে তার একটা ইঙ্গিত লাভ করা যায়। তবে এই ফাইট ক্লাবের এই ব্যাপারে কিছু ত্রুটি থাকলেও মারামারি করা, যন্ত্রণাকে মেনে নেওয়া, সয়ে নেওয়া, এই দিকটি খুবই ইন্টারেস্টিং ও এখানে প্রচুর জীবনধর্মী শিক্ষা পাওয়া যায়। মুভির শুরুর দিকে টাইলার ন্যারেটরকে তার সমস্ত শক্তি দিয়ে খুশি মারতে বলে। তার এই অদ্ভুত আবদার টাইলার ডারডেন ব্যাখ্যা করতে গিয়ে এই যুক্তি করে, আই কোট, "How can you know yourself if you have never been in a fight? I don't want to die without any scars." End quote. অর্থাৎ, তুমি নিজেকে জানবে কিভাবে যদি তুমি কখনো মারামারি বা যুদ্ধেই না জড়াও? আমি কোনো ক্ষত চিহ্নের দাগ ছাড়া মৃত্যুবরণ করতে চাই না। এই উক্তির পর ন্যারেটর তাকে একটা ঘুষি মারে, টাইলারও তাকে একটা ঘুষি মারে। অতঃপর দুজনের মাঝে মল্লযুদ্ধ চালু হয়ে যায়। প্রাণপণ মারামারি করার পর দুজনেরই খুব ভালো লাগে এবং পরবর্তীতে তারা আবার ফাইট করার সিদ্ধান্ত নেয়। ন্যারেটরের গতানুগতিক নিয়ম শৃঙ্খলিত নিরাপত্তা বেষ্টিত আরামদায়ক জীবন তার জীবনকে বোর্ডমে ফেলে দিয়েছিল। আর এই ধরনের জীবনযাপনে নিরাপত্তা থাকলেও কোনো গৌরব নেই, কোনো উন্নতি নেই, কোনো সংগ্রাম নেই। মানুষ গৌরব অর্জন করতে চায়, সে চায় থ্রিল, সে চায় সংগ্রাম, কিছু করে দেখাবার বীরত্বসূচক জীবন, সে চায় অ্যাডভেঞ্চার। কিন্তু নিরাপত্তায় এসব কোনো কিছুই সম্ভব নয়। একমাত্র সম্ভব এটা যুদ্ধের মাধ্যমে। তবে যুদ্ধের কথা শুনে আবার ভেবে বসবেন না একে অপরকে ধ্বংস করার উন্মাদনায় ঘেরা সহিংস আচরণ। না, এটা মোটেই তা নয়। সহিংসতা ও যুদ্ধের মাঝে তফাৎ রয়েছে। যুদ্ধ করা হয় পরস্পরের সাথে লড়াই করার মাধ্যমে উভয়ের শক্তি ও ক্ষমতা যাচাইয়ের জন্য এবং তার উন্নয়ন সাধনের জন্য। এটা একটা খেলার মতো, যেখানে খেলার সময়ই সে আমার প্রতিপক্ষ, বাইরে তার সাথে আমার কোনো ভেদাভেদ নেই। অন্যদিকে সহিংস আচরণ হয় নির্মম। এখানে কোনো গ্রোথের চিন্তা থাকে না, বরং থাকে আগ্রাসী হত্যাযজ্ঞ চালানোর মনোভাব। এটা একটা দেশ, জাতি এবং বিশ্বকে সমৃদ্ধ করে না, বরং ধ্বংস করে ফেলে। আমাদের লড়াইয়ের প্রয়োজন রয়েছে, সহিংসতার নয়। লড়াইয়ের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জীবনে দুঃখ যন্ত্রণাকে সয়ে নেওয়া শিখব। এসব থেকে দূরে ভাগব না, এগুলোকে বরণ করে নিয়ে শক্তিশালী হয়ে উঠব। তাই তো ন্যারেটর ও টাইলারের রাতের বেলা ফাইট করার দৃশ্য দেখে তাদের সাথে আরও লোকজন আকৃষ্ট হয়। তারাও এই লড়াইয়ে সামিল হয়, কেননা তারাও জীবনের দুঃখ কষ্টে ভীত না থেকে তারা সামনাসামনি হতে চেয়েছিল। আর এসবের মোক্ষম দাওয়াই হলো ফাইট। এভাবে ফাইট ক্লাব গঠিত হয়। বুদ্ধ বলেন, দুঃখই সব। এটাই ছিল তার আর্য সত্যের প্রথম কথা। আমরা যতই সুখের পিছনে ছুটি না কেন, সেখানে খাপটি মেরে লুকিয়ে রয়েছে দুঃখ। ফাইট ক্লাব মুভিটিতে যেন এটারই প্রতিফলন ঘটেছে। ন্যারেটরের আইকে স্টাইলের জীবনযাপন যেন গৌতম বুদ্ধের নিরাপত্তায় ঘেরা জীবনের মতো। কিন্তু যখন ফাইট করার মাধ্যমে ন্যারেটরের সামনে এই সত্য খুলে যায়, তখন সে বুঝতে পারে দুঃখ ও যন্ত্রণার মর্ম। দুঃখ যন্ত্রণা আমাদের জীবনে সুখের চাইতে বেশি বাস্তব। সুখ হলো ক্ষণিক মুহূর্তের অতিথি, আর দুঃখ যেন চিরস্থায়ী। এমনকি সুখ পেতে হলেও আমাদের কষ্ট করতে হয়, যন্ত্রণা পোহাতে হয়। তাই দুঃখই যখন সর্বজনীন সত্য,
তাহলে এটির মুখোমুখি হওয়াটাই একমাত্র সমাধান। দুঃখ থেকে পালিয়ে নয়, বরং দুঃখের সামনাসামনি হওয়ার মাধ্যমে আমরা এর থেকে মুক্তি পেতে পারব। প্রায় সব মানুষই জীবন পথে থাকা দ্বন্দ্ব, সংঘর্ষ এড়াতে চায়, কারণ এসবের সম্মুখীন হওয়া মানে যন্ত্রণা, দুঃখের সম্মুখীন হওয়া। তাই মানুষ পালাতে চায়, সে শান্তি খোঁজে। শান্তির লোভে সে তার ভেতরে থাকা সংঘর্ষ, দ্বন্দ্বের আগুনের মুখোমুখি হতে চায় না। কিন্তু ফাইট ক্লাব মুভির টাইলার ডারডেন উল্টো পথে চলা মানুষ। ন্যারেটরের সাথে যখন তার সাক্ষাৎ হয়, তখন সে ন্যারেটরকে এক পর্যায়ে আধুনিক সভ্যতার সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ হেল্প ও মোটিভেশন কালচারের ক্রিটিক করে বলে যে সেলফ ইমপ্রুভমেন্ট ইজ ম্যাস্টারবেশন, নাও সেলফ ডিস্ট্রাকশন। মানুষ কেন আত্মোন্নয়ন করতে চায়? কারণ আর কিছুই না, তার ভেতরে অহংকার যখন লো কনফিডেন্সে ভোগে, তখন সে সুপেরিয়র হতে চায়। সে তার অহংকারকে পরিপুষ্ট করতে চায়। কিন্তু ইনফেরিয়র আর সুপেরিয়র এই দুটি জিনিসই চরম পর্যায়ের ও অহংকারেরই দুই রূপ। একজন ব্যক্তি যার আত্মবিশ্বাস নেই, সে নিজেকে ভিকটিম বানিয়ে ঈর্ষান্বিত হয়ে নিজের মাঝে সারা দুনিয়ার প্রতি রিজেন্টিমেন্ট পোষণ করতে পারে। অন্যদিকে যে সুপিরিয়র, সে নার্সিসিস্ট ও ফ্যাসিস্ট হয়ে উঠে সবাইকে শাসনের চাবুক চালাতে পারে। কিন্তু এই দুটি জিনিসই হলো দুর্বলতা। আসল শক্তি অর্জিত হয় নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারার সাহস অর্জন করার মধ্য দিয়ে। এর মানে এটা ঠিক আত্মহত্যা নয়, বরং নিজেকে অত সিরিয়াস না ভাবা এবং আলগা থাকার সাহস অন্তরে লালন করতে পারার ক্ষমতা। এই জন্য আমরা দেখতে পাই যে ফাইট ক্লাবের সদস্যরা মারামারি করে একে অপরের দাঁত ভেঙে ফেলার পরও তারা একে অপরকে অভিবাদন করছে ও জড়িয়ে ধরে তা হাসি মুখে উদযাপন করছে। এই অ্যাটিটিউড আসে নিজেকে আলগা করে থাকতে পারার মাধ্যমে। এই ফাইট আর কিছুই নয়, মানুষের মনের ভেতরে চলতে থাকা অনবরত দ্বন্দ্বের সাথে বীর দর্পে ফাইট করতে পারার সাহস। একসময় ফাইট করতে করতে ব্যক্তি তার ভেতরে থাকা স্থির সম অটল শক্তিকে খুঁজে পায়, যা তাকে যন্ত্র থেকে মানুষ হবার প্রেরণা দেয়, তাকে সজীবতা প্রদান করে। আধুনিক সভ্যতায় সে ছিল একটা জড় যন্ত্রমাত্র, কিন্তু টাইলার ডারডেনের ফাইট ক্লাবে তারা যেন জীবনের উন্মাদনাকে খুঁজে পায়। এই যে আধুনিক সভ্যতাকে কাজকলা দেখিয়ে নিজেদের ভেতরে থাকা আদিম প্রবৃত্তির যে একটা স্বাস্থ্যকর চ্যানেলাইজেশন, এটাই ফাইট ক্লাব মুভিটিকে এতটা জনপ্রিয়তার শীর্ষে ধরে রেখেছে আজ পর্যন্ত। এটা দেখে মানুষের মনে একটা স্বাধীনভাবে খোলামেলা কিছু করার প্রেরণা পাওয়া যায়। যা সমাজের নিষেধ, সে সব কিছুর ব্যারিকেড ভেঙে দিয়ে সোশ্যাল প্রেশারকে কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে নিজের মনে অবদমন করে থাকা এনার্জির স্বতঃস্ফূর্ত অ্যাকশনের বহিঃপ্রকাশ ঘটানো যায়। এটাই হলো এই মুভির শক্তি ও জনপ্রিয়তার মূল কারণ। এই মুভি আমাদেরকে দেখায় যে সেলফ ইমপ্রুভমেন্ট করে নিজের ইগোকে না বাড়িয়ে বরং এই মিথ্যা ইগোকে চুরমার করে দেবার মাধ্যমে, একে ছেড়ে দেবার মাধ্যমে আসল শক্তি ও স্বাধীনতা অর্জন করা যায়। সেলফ ইমপ্রুভমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? অধিকাংশ লোকই যা বোঝে তা হলো ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো স্বাস্থ্য, ভালো চাকরি, অর্থকরী ইত্যাদি। কিন্তু এসবের একটা লিমিট আছে, অথচ আমরা সেলফ ইমপ্রুভমেন্টের নামে বস্তুগত এসবের পেছনেই ছুটতে থাকি, তো ছুটতেই থাকি। আমাদের কাছে যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকার সাহস নেই। জীবন যা আমার পানে ছুড়ে দিচ্ছে এটা যথেষ্ট নয়, আমার আরও চাই, আর এই কামনাই হলো দুঃখ। টাইলার বলে, I quote, I say never be complete, I say stop being perfect, I say let's evolve, let the chips fall where they may. আমরা একটা পূর্ণতার কামনা করি যেন আমরা চিরতরে নিরাপদ হয়ে যেতে পারি, কিন্তু টাইলার বলে নিরাপত্তা বলে কিছু হয় না। জীবন যেভাবে চলছে তার সাথে বয়ে চলো। জীবনে সংঘর্ষ থাকলে লড়ো, পালিয়ে যেও না কাপুরুষের মতো। আমাদের যে অহংকার তা টিকে থাকে বাড়ি, গাড়ি, নাম, পদ, প্রতিষ্ঠা এসবের সাথে। অহংকার কখনো একা টিকে থাকতে পারে না, এর হরেক রকমের অবলম্বন লাগে। অহংকারকে একা ফেলে রাখলে এটা ভেঙে খান খান হয়ে যাবে। এ কারণে আমরা একাকিত্বতাকে ভয় পাই, যেন আমরা নিজেদের মুখোমুখি না হই, আমরা যেন অন্ধকারে ডুবে না যাই। এজন্যই আমরা সম্পদ জমা করতে থাকি, একে শেষ বয়স পর্যন্ত ছাড়তে পারি না। গৌতম বুদ্ধের জন্য রাজত্ব ছাড়া খুব সহজ ছিল না, কিন্তু তিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। প্রথমে তিনি অহংকারের অবলম্বন রাজত্ব ছাড়লেন, তারপর তিনি মূল অহংকারকেই বিদায় জানিয়ে নির্বাণে শূন্যতায় ডুবে গেলেন কোনো এক পূর্ণিমা রাতে। এই সাহস রাখতে হবে, এই ঘন অন্ধকারের মুখোমুখি হতে হবে, নিজের মুখোমুখি দাঁড়িয়ে বুঝে নিতে হবে নিজেকে, তবেই ঘটবে নিজের থেকে মুক্তি।
কারণ তুমি আসলে তুমি না, যা তুমি তোমাকে ভাবো। এ কারণে প্রজেক্ট মেহেমের স্পেস মাঙ্কিরা একটা মন্ত্রেই বিশ্বাসী, আর সেটা হলো ইউ আর নট ইউর জব, ইউ আর নট হাউ মাচ মানি ইউ হ্যাভ ইন দ্য ব্যাঙ্ক, ইউ আর নট দ্য কার ইউ ড্রাইভ, ইউ আর নট দ্য কন্টেন্টস অফ ইউর ওয়ালেট, ইউ আর নট ইউর ফাকিং খাকিস, ইউ আর অল সিঙ্গিং অল ড্যান্সিং ক্র্যাপ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তুমি তোমার চাকরি না, তোমার ব্যাংকে কত টাকা আছে তুমি সেইটা না, তুমি যে গাড়ি চালাও সেইটা আসলে তুমি না, তুমি তোমার মানি ব্যাগে থাকা কোনো জিনিস না, তুমি তোমার বালের খাকি জামাটাও না, তুমি হইলা এই দুনিয়ায় নাচতে গাইতে থাকা একটা সাউয়ার বাল। এই যে ছেড়ে দেওয়ার বিষয়টা, এটা ফাইট ক্লাব মুভির দুটি দৃশ্যতে চমৎকারভাবে দেখানো হয়েছে। প্রথম দৃশ্যে রেমন্ড নামক একজন ব্যক্তি যে একটা কনভেনিয়েন্স স্টোরে 9 to 5 জব করে, তাকে কেন্দ্র করে রেমন্ডের ইচ্ছা ছিল সে একজন পশু চিকিৎসক হবে, কিন্তু সে এটা হতে পারেনি, কারণ এটা হতে গেলে তাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, কষ্ট সইতে হবে, যন্ত্রণা পোহাতে হবে। এর চেয়ে চাকরিতে রুটিন ও গদ বাঁধা নিয়ম থাকলেও এটাতে নিরাপত্তা আছে। কিন্তু টাইলার এই ছেলের প্রতি প্রচণ্ড ক্ষেপে যায় ও একজন খ্যাপাটে ভারতীয় গুরুর মতো তাকে থ্রেট মেরে বলে যে যদি সে 6 সপ্তাহের ভেতরে পড়াশোনা না করতে আরম্ভ করে তাহলে সে তাকে খুন করে ফেলবে। এই দৃশ্যে টাইলারের এমন নির্মম আচরণের একটা গভীর তাৎপর্য হলো নিজেকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া এবং নিজেকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো। কারণ মৃত্যুর মতো টান টান উত্তেজনাকর অবস্থায় একজন ব্যক্তি সিদ্ধান্ত চটজলদি নিতে পারে, নাহলে সে তার উদ্দেশ্য ঠিক করতে যেয়ে দ্বিধায় ভোগে ও পালানোর পথ খোঁজে। এই পালানোর পথ খুঁজেছিল মহাভারতে থাকা অর্জুন। সে যুদ্ধ করতে ভয় পাচ্ছে, কারণ অপর প্রান্তে থাকা আপনজনদেরকে সে হত্যা করতে পারবে না, কারণ আপনজনই তো তার ইগোকে টিকিয়ে রেখেছে, তাই সে যুদ্ধ করবে না। অথচ তার আপনজনরা তার পক্ষে থাকলে সে যুদ্ধ করে রক্তগঙ্গা বইয়ে দিতে 2 বার ভাবত না। তাই অর্জুনের মনোজাগতিক এই অবস্থা থেকে কৃষ্ণ তাকে সরাসরি যুদ্ধ করার জন্য বলেন, নিজের থেকে না পালিয়ে ধ্যানী না হয়ে অ্যাকশন নিতে বলেন, তাকে হতে বলেন কর্মযোগী, মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে বলেন। এভাবে কৃষ্ণ অর্জুনকে তার ধর্ম উদ্দেশ্য সম্পর্কে পূর্ণ মনোযোগী করে তোলেন, তাকে দিশা দেন। অন্যথায় অর্জুন যুদ্ধের ময়দানে তার কঠিন সংগ্রামের সম্মুখীন না হয়ে রেমন্ডের মতো মনে মনে নেতিবাচক কথা, চিন্তার জট পাকানো ও দ্বিধা নিয়েই সমস্ত সময়টা পার করে দিত। তার মুক্তির দিশাটা আর পাওয়া সম্ভব হতো না। মৃত্যুর ভয়, ধ্বংসের ভয়, এসব আমাদেরকে জীবনযাপন করা থেকে বিরত রাখে। আমরা তখন আর স্বাধীনভাবে বাঁচতে পারি না, ভালোবাসতে পারি না। আমরা প্রতি পদে পদে ভয়ের কাছে মার খেয়ে যাই, আড়ষ্ট হয়ে যাই, প্যারালাইজড হয়ে যাই। আমাদেরকে এভাবেই ক্ষমতাসীনেরা নানা ধরনের তন্ত্র, যেমন পুঁজিতন্ত্র, সমাজতন্ত্র, ফ্যাসিতন্ত্র, রাজতন্ত্র ইত্যাদি তন্ত্রমন্ত্র দিয়ে শাসন করে, আর আমরা হয়ে পড়ি দাস কিংবা তার চেয়েও খারাপ। এ কারণে প্রথমেই আমাদেরকে দুঃখকে বরণ করাটা জানতে হবে। অনেক মানুষই দুঃখ থেকে পালাতে চায়, আর এটা করতে গিয়ে তারা সুখের ফাঁদে পড়ে যায়। পুঁজিবাদী সমাজ আমাদেরকে গৌতম বুদ্ধের বাবার মতো একটা ভোগ সর্বস্ব মোহে আবদ্ধ করে রেখেছে। এই সমাজ আমাদেরকে দুঃখের মতো মহাসত্যকে সরিয়ে রেখে বিভিন্ন উপভোগ্য বস্তুর মোহে ডুবিয়ে রাখার সব রকমের সরঞ্জামাদি ব্যবস্থা করে রেখেছে। গৌতম বুদ্ধের পিতা তার সন্তানকে সব রকমের আরাম আয়েশ দিয়ে তার জীবনকে মুড়ে রাখতে চেয়েছিলেন, যেন তার সন্তান জীবনের পরতে পরতে থাকা দুঃখ দেখে সন্ন্যাসের দিকে পা না বাড়ায়। কিন্তু শেষমেশ গৌতম বার্ধক্য, জরা, মরণ ইত্যাদি দেখে বিষণ্ণ হয়ে জীবনের আসল সত্য উদ্ঘাটনে বের হয়ে পড়েন। এই ফাইট ক্লাবে ন্যারেটরও এক হেডোনিস্টিক, কনজিউমারিস্টিক তথা সুখবাদী ও ভোগবাদী মোহে ডুবে থাকে। আর এই ডুবে থাকা না ছাড়া কী বা তার করার থাকতে পারে? তাকে তো দুঃখ থেকে বাঁচতে হবে, কিন্তু দুঃখ থেকে বাঁচা অসম্ভব। তাই বেস্ট স্ট্র্যাটেজি হলো এর মুখোমুখি হওয়া। টাইলার ডারডেন ন্যারেটরকে এই দুঃখ যন্ত্রণার মুখোমুখি করার জন্য তার হাতে ক্ষার জাতীয় কেমিক্যাল দিয়ে একটা ক্ষতের সৃষ্টি করে। এই ক্ষত সৃষ্টি করার প্রক্রিয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় যে যন্ত্রণা, বেদনা ন্যারেটরের মাঝে সৃষ্টি হয়, তা থেকে পালানোর জন্য সে সর্বাত্মক চেষ্টা করে মনে মনে। ন্যারেটর তার সেমিনারে শেখা ভিজুয়ালাইজেশন টেকনিক দিয়ে একটি গুহার মাঝে প্রবেশ করে তার শক্তিশালী প্রাণী খুঁজে বের করার আশায়। এভাবে সে কল্পনার মাধ্যমে যন্ত্রণা ভোলার চেষ্টা করে। কিন্তু টাইলার তার মুখ বরাবর একটা থাপ্পড় মেরে বলে যে, "দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ ইয়োর লাইফ ম্যান, অ্যান্ড ইউ আর অফ সামহোয়ার মিসিং ইট।" অর্থাৎ
ম্যান, এটাই হলো তোমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত, আর তুমি কিনা অন্য কিছুর স্মরণ করে এটা থেকে পালাচ্ছ। টাইলার এখানে ন্যারেটরকে যন্ত্রণার মুখোমুখি হবার দীক্ষা দেয়, কারণ এটাই তাকে গড়ে তুলবে ও রিয়ালিটির আসল রূপ তার সামনে তুলে ধরবে। টাইলারের একটা প্রধান উদ্দেশ্য হলো সে সব কিছুর তলানিতে গিয়ে পৌঁছাতে চায়। হি মাস্ট রিচ বটম। ন্যারেটরকে দুঃখ, যন্ত্রণা ইত্যাদির মুখোমুখি করিয়ে তার ফলস আইডেন্টিটি ঘুরিয়ে দেওয়ার পর টাইলার তার আরেকটা জিনিসকেও সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেয়, সেটা হলো তার আশাকে। লুজিং অল হোপ ইজ ফ্রিডম। সকল আশা হারিয়ে ফেলাই হলো স্বাধীনতা। এই উক্তির সাথে বুদ্ধের উক্তিও মিলে যায়। বুদ্ধ বলেছেন, আকাঙ্ক্ষাই হলো সকল দুঃখের মূল। অর্থাৎ যার আকাঙ্ক্ষা ঘুরিয়ে গেছে, যে অন্ধকারের তলানিতে পৌঁছে গেছে, তার দুঃখ মুক্তি ঘটে গেছে, সে স্বাধীন হয়ে গেছে। টাইলার ন্যারেটরকে বলে তাকেও সবকিছু হারাতে হবে। যে ঈশ্বর তাকে পরিত্যাগ করেছে, তাকে সেই ঈশ্বরকে পরিত্যাগ করতে হবে। টাইলার বলে, আই কোট, "Consider the possibility that God doesn't like you. In all probability, he hates you." End quote. টাইলারের ভাষ্যমতে আমাদের ঈশ্বরের প্রয়োজন নেই, আমাদের কোনো পাপ মোচনের দরকার নেই। যদি আমরা ঈশ্বরের পরিত্যক্ত জারজ সন্তান হই, তাহলে আমরা তাই। এজন্য আমাদেরকে সকল আশা খুইয়ে ফেলতে হবে। আমাদেরকে সকল ধর্মীয় তত্ত্ব এবং পিতৃসুলভ কর্তৃত্বকেও খুইয়ে ফেলতে হবে। এভাবেই আমরা স্বাধীন হতে পারব। এখানে টাইলার সকল প্রকার অথরিটি, তন্ত্র, মন্ত্র ইত্যাদি খুইয়ে ফেলার কথা বলেছে। যখন আমরা সবকিছু খুইয়ে ফেলতে সক্ষম হব, তখন সেই শূন্য জমিনে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতন অর্থ তৈরি করতে পারবো ও যেভাবে বাঁচতে চাই তার ভিত্তিপ্রস্তর নির্মাণ করতে পারব। আমরা জীবনে কি চাই, টাইলার তার উপর জোর প্রদান করেছে বেশি। ব্যক্তি স্বাতন্ত্র্যতাকে সে প্রাধান্য দিয়েছে, আর এটার জন্য আমাদেরকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে এবং নিরাপত্তার ব্যারিকেড ভেঙে ফেলতে হবে। ন্যারেটর সবসময় নিরাপত্তা চায়, সে কিছুতেই লেট গো করে দিতে পারে না। সে সবসময় কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। যখন সে টাইলারের সাথে গাড়িতে করে ভ্রমণ করে, তখন সে টাইলারকে গাড়ির স্টিয়ারিং নিয়ে ঝামেলা পাকাতে মানা করে। কিন্তু টাইলার কি আর কারো কথা শুনে? সে গাড়ির স্টিয়ারিং বেপরোয়াভাবে পরিচালনা করে ও লেট গো করে দেয়। এর ফলে দুর্ঘটনাও ঘটে যায়। এরকম কোনো দুর্ঘটনা আমাদের জীবনে ঘটলে ও আমরা যদি বেঁচে যেতাম, তাহলে আমরা এটাকে বলতাম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। কিন্তু টাইলার এটাকে বলে নিয়ার লাইফ এক্সপিরিয়েন্স। ব্যাপারটা আসলেই তাই। মৃত্যুই হলো জীবন। আপনি যখন সব কিছু ছেড়ে দিয়ে শূন্যতার মাঝে ফ্রি ফল করেন, তখন প্রথমবারের মতো আপনি বুঝতে পারেন না আছে কোনো জমিন, না আসমান। আপনি তখন এক অনন্ত স্থিরতায় ভাসতে থাকেন, যেখানে না আছে কোনো মৃত্যু, না কোনো জীবন। তাহলে এটা কি? এটা হলো অমরতা। এজন্য এটা নিয়ার লাইফ এক্সপিরিয়েন্স। লেট গো করে দিতে পারলে এই ক্ষমতা অর্জিত হয়। ফাইট ক্লাব মুভির সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে প্রবেশ করব এখন আমরা। এই মুভিতে জার্মান দার্শনিক ফ্রেডরিক নিটশের দাস স্পেক জরথুস্ত্র বইটির অনেক আইডিয়া রয়েছে। এখন আমরা এগুলো এক এক করে আলোচনা করব। জার্মান দার্শনিক নিটশের দাস স্পেক জরথুস্ত্রা বইয়ে বর্ণিত দ্য লাস্ট ম্যান হলো সামাজিক একটি অবস্থা। আধুনিক জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে যখন সভ্যতা এগিয়ে যেতে লাগলো, তখন ধীরে ধীরে খ্রিস্ট ধর্মের প্রভাব কমে যেতে লাগলো। এতদিন ধরে মানুষের লালিত পালিত ধর্মীয় বিশ্বাসের জোর ধীরে ধীরে কমে যেতে লাগলো। সভ্যতা আধুনিক, উত্তরাধুনিক সময়ে প্রবেশ করতে লাগলো। সেখানে কেউ আর ঈশ্বরকে পাত্তা দেয় না। নিটশে তার সেই সময়ে এই অবস্থা আঁচ করতে পেরেছিলেন। এই জন্য তিনি জরথুস্ত্রকে দিয়ে বলিয়েছেন, When Zarathustra was alone, however, he said to his heart, "Could it be possible this old saint in the forest hath not yet heard of it, that God is dead?" অর্থাৎ যখন জরথুস্ত্র হলেন একা, হৃদয়ের গহীনে তিনি বলে উঠলেন এই কথা, এও কি সম্ভব? বনের এই বৃদ্ধ সন্ন্যাসী এখনো শুনতে পায়নি ঈশ্বর মারা গেছে। নিটশের এই উক্তিটি বহুল জনপ্রিয়, কিন্তু এই কথা বলে তিনি ঈশ্বরকে মেরে ফেলেননি। তার এই কথার গহীনে রয়েছে মানব সভ্যতা, মানুষের মনোজাগতিক ভয়াবহ বাস্তবতা। এতদিন ধরে যে ঈশ্বর মানব সভ্যতার অস্তিত্বের শূন্যতাকে একটা অর্থ দিয়েছিল, আধুনিক জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও বস্তুগত উন্নতির উৎকর্ষতায় তা ভেঙে চলে যাচ্ছে। এতে করে সভ্যতার উন্নতি হয়েছে বটে, কিন্তু মানুষ পড়ে গেছে নিহিলিজম তথা শূন্যতার এক অতল গহ্বরে। যে ধর্মীয় নীতি মানুষকে একটা
প্রবোধ দিতে সক্ষম হয়েছিল তা আধুনিকতায় পর্যবেসিত হয়ে শূন্যতায় ডুবে যাচ্ছে। মানুষ এখন কি করবে? সেই অর্থহীনতার হাত থেকে রক্ষা পাবে কি করে? মানুষের অবস্থা টালমাটাল হয়ে উঠেছে, সে এটা থেকে মুক্তি পাবে কি করে? আর এই পয়েন্টে এসে নিটশে একটি সম্ভাবনার কথা ও একটি আশাবাদের কথা ব্যক্ত করেছেন। প্রথমে সম্ভাবনার বিষয়টি বলা যায়। যেহেতু ধর্ম আধুনিক যুগের সাথে তাল সামলিয়ে তাকে নতুন দিশা দেখাতে পারেনি, আর মানুষের সামনে নিহিলিজমের এক অন্ধকার দাঁড়িয়ে আছে, সেহেতু মানুষ এটা থেকে অবশ্যই বাঁচতে চাইবে। তারা সান্ত্বনা খুঁজবে, কারণ আত্মবিধ্বংসী মানুষ খুব কমই আছে পৃথিবীতে। প্রাণ কেন যেন টিকে থাকতে চায়, তাই সে বাঁচার পায়তারা করে, সেটা মোহ বাস্তবতা যাই হোক না কেন। এই জন্য নিটশে আমাদের দেখান যে মানুষ আবার তার আদিম পশুবৃত্তিক মনোভাবে ফিরে যাবে, কারণ এই পশুত্বকে বর্জন করে সে সভ্যতা নির্মাণের স্বপ্ন দেখেছিল। সে ধর্মীয় রীতিনীতির আয়োজন করেছিল, কিন্তু যখন সভ্যতা ও ধর্ম দুটোই তাকে আর কোনো অর্থ দিতে পারছে না, তখন সে আদিম পশুত্বে ফিরে যাবে। সমাজ, রাষ্ট্র যৌথভাবে তাকে কোনো অর্থ দেখাতে না পেরে এই নিহিলিজম থেকে বাঁচার ঔষধ হিসেবে আরাম, আয়েশ, সুখ ভোগের মোহে আটকে রাখবে, ঠিক গৌতম বুদ্ধের বাবার মতো, আর এই পুঁজিবাদী আধুনিক ভোগবাদী সমাজের মতো। আর এভাবে মানুষ নিটশের লাস্ট ম্যানে পরিণত হবে। এই মানবের কতগুলো বৈশিষ্ট্য হলো: এই মানুষ আরাম, আয়েশ, সুখ, নিরাপত্তার খোঁজ করে সবসময়। সে সর্বদা ভোগেমত্ত থাকে, কারণ এর মাধ্যমে সে নিহিলিজম তথা শূন্যতাজনিত যন্ত্রণার উপশম পায় বলে মনে করে। সে কখনো রিস্ক নিতে চায় না, কেননা সে নিরাপত্তা ভালোবাসে। সে একটা ভেড়ার মতো রুটিনবদ্ধ জীবনযাপন করে। সে হলো একজন শান্তিবাদী। সে কোনো প্রকার সামাজিক সংঘর্ষ, যুদ্ধ, দ্বন্দ্ব ইত্যাদির মুখোমুখি হতে চায় না। এখানেও তার নিরাপত্তাকামিতা বিদ্যমান। নিটশে তাই এই মানুষের প্রতি বিদ্রূপ করে বলেছেন, এরা হলো অতি নীচ ব্যক্তিসত্তা, যা কেবল একজন দোকানদার, খ্রিস্টান, গরু, নারী, ইংলিশম্যান এবং অন্যান্য ডেমোক্রেটরা এর স্বপ্ন দেখে থাকে। সে অসমতাকে ভয় পায়, সাম্যের জয়গান করে। আমরা ফাইট ক্লাব মুভিটিতে ন্যারেটরের মাঝে এই সব বৈশিষ্ট্যগুলো খুঁজে পাব। সে একটা ভেড়ার মতো নিরাপত্তায় ঘেরা জীবনযাপন করে। সে দুর্বল, ফাইট করতে চায় না। তার জীবন কেবল সান্ত্বনা ও তথাকথিত ভোগবিলাস, সুখের স্বপ্নে কেটে যায়। যখন নিটশে যুদ্ধের কথা বলেন, তখন তিনি হিটলারের মতো সবকিছু ধ্বংস করার কথা বলেন না। নিটশের যুদ্ধ হলো ব্যক্তির ভেতরে গেড়ে থাকা কমজোরির বিরুদ্ধে যুদ্ধ। ব্যক্তি যেন তার ভেতরে থেকে এইসব পশু প্রবৃত্তি মোকাবেলা করে তার ইচ্ছাশক্তিতে বলিয়ান হয়ে ব্যক্তি হয়ে উঠতে পারে। নিটশে এই যুদ্ধের দিকে দিক নির্দেশনা প্রদান করেন। সুফিরা যেমন নিজের নফসের সাথে জড়িত বিভিন্ন রিপুকে দমন করে আত্মশক্তিতে বলিয়ান হয়ে ওঠে, নিটশের এই কথার মাঝে সেই ইঙ্গিত পাওয়া যায়। এই জন্য নিটশে বলেন, Freedom means that the manly instincts which delights in a war and victory dominate over other instinct, for example, over those of pleasure. অর্থাৎ স্বাধীনতা মানে যুদ্ধ ও বিজয়ে আনন্দিত মানবোচিত সেই সহজাত প্রবৃত্তি যা অন্যান্য প্রবৃত্তির উপর রাজ করে, উদাহরণস্বরূপ সুখ ভোগের উপর। এখানে দমন বলতে নিটশে প্রবৃত্তিকে চেপে যাওয়ার কথা বলেননি, বরং নিজের ভেতরে ইচ্ছা শক্তির জোয়ার বইয়ে দিয়ে পশু প্রবৃত্তির উপর বিজয় হাসিল করার কথা বলেছেন। আর এই বিজয় বাইরে কাউকে হত্যা করে বিজয় অর্জন নয়, বরং নিজের ভেতরে থাকা প্রবৃত্তির উপর বিজয় অর্জন। এজন্য আমরা ফাইট ক্লাব ফিল্মে দেখি ব্যক্তি আসলে একজনই। ন্যারেটর নিজেই নিজের সাথে তার ভেতরে থাকা কমজোরির সাথে যুদ্ধ করছে। ন্যারেটরের ভেতরে কনজিউমারিস্টিক, হেডনিস্টিক আচরণ নিটশের লাস্ট ম্যানের সাথে মিলে যায়। আর এই আচরণগুলো আমরা বর্তমান সময়ে প্রবলভাবে চারপাশে ঘটতে দেখছি। পুঁজিবাদ, বস্তুবাদ, সুখবাদ, ভোগবাদ দিয়ে সমস্ত কিছু ছেয়ে গেছে। এখানে ধর্ম, নীতি, বিজ্ঞান, প্রযুক্তি সবকিছু পণ্য হয়ে গেছে। মানুষ পশুদের অবস্থায় ফিরে গেছে। স্ক্রিন জুড়ে বেহায়াপনা নেচে চলছে, আর মানুষরা সেগুলো দেখে যাচ্ছে অন্ধের মতো। কেউ পাছা দুলিয়ে বেহায়াপনা করে তার নিরাপত্তা পাবার তাড়নায় মগ্ন, আর কেউ কোনো উপযুক্ত অর্থ খুঁজে না পেয়ে সেই পাছা আর বলদামি সুযোগ বিনোদন নিয়ে, সুখের ড্রাগ নিয়ে দুঃখ সংগ্রামের বাস্তবতা ভুলতে ব্যস্ত। মানুষ এমনই নির্জীব হয়ে গেছে। নিটশিয়ান লাস্ট ম্যান এমনই। সে সব কিছুর ঊর্ধ্বে পশুদের মতো নিরাপত্তা, টিকে থাকাকে প্রাধান্য দেয়। সে রিস্ক নিতে ভয় পায়, সে শূন্যতার দিকে তাকাতে ভয় পায়। মানুষের এই করুণ অবস্থাকে লক্ষ্য করে নিটশে বলেন, ম্যান ইজ এ রোপ টাইড বিটুইন বিস্ট অ্যান্ড ওভারম্যান, a rope over an abyss.
মানুষ হলো একটি দড়ি যে পশু ও অতিমানবের মাঝে ঝুলে আছে। সে হলো অতল গহ্বরের উপরে থাকা একটি দড়ি। ফাইট ক্লাব মুভিতে থাকা ন্যারেটরের আইকেআই স্টাইলের জীবনযাপন ও সিস্টেমের দিকে তাকালে আমরা দেখতে পাই যে সবকিছু একেবারে সমান। একটা মেশিনে থাকা নাটবল্টুর মতো সবাই সমান। নিটশে তার লাস্ট ম্যান নামক সোসাইটাল অবস্থাকে এমনই বলেছেন। এখানে সবাই সমান, কোনো ব্যক্তিসত্তার প্রাধান্য নেই। এটা নিয়ে নিটশে বলেন, দ্য ডক্ট্রিন অফ ইকুয়ালিটি, বাট দেয়ার ইজ নো মোর ভেনোমাস পয়জন ইন এক্সিস্টেন্স, ফর ইট অ্যাপিয়ার্স টু বি প্রিচড বাই জাস্টিস ইটসেলফ when it is actually the end of justice। অর্থাৎ সমতার তত্ত্ব, অথচ অস্তিত্বে এর চেয়ে বিষাক্ত বিষ বলে কোনো কিছু নেই, কেননা এটি নিজেই ন্যায় বিচারের দ্বারা প্রতিষ্ঠিত মত বলে মনে হয়, যখন এটি আসলে ন্যায় বিচারের শেষ। যেহেতু সবাই সমান, তাই এই ভেড়ার পালকে পরিচালনা করার জন্য একটা অথরিটির প্রয়োজন হয়, আর এই দায়িত্ব নেয় স্টেট বা রাষ্ট্র। এখানে তখন রাষ্ট্রের প্রাধান্য বেশি দেখা যায়। সে ব্যক্তিকে দাবিয়ে ফেলে, তার উপর সবকিছু চাপিয়ে দিয়ে একচ্ছত্র আধিপত্য দেখাতে আরম্ভ করে। এটাও আমরা বর্তমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছি। কেবল তাই নয়, এর ফলে পুঁজিবাদ থেকে শুরু করে যে কোনো সিস্টেমের গোলাম হয়ে পড়ে মানুষ। পুঁজিবাদ তাকে সুখ, ভোগ, কনজিউমার রিলেটেড সব প্রোডাক্টের সরবরাহ করে যেন সে আরও এতে বুঁদ হয়ে থাকতে পারে। তার স্বাধীন চিন্তা বলে কিছু থাকে না, কেননা তার কোনো স্বাধীনতাই থাকে না। নিটশে বলেন, আই, দ্য স্টেট অ্যান্ড দ্য পিপল, ইটস আ লাই। অর্থাৎ আমি রাষ্ট্র হলাম জনগণ, এটা একটা মিথ্যা। জনগণ তথা লাস্ট ম্যান ক্রমাগত পুঁজিবাদ, ভোগবাদের আফিমে মত্ত থাকবে এবং সেই সুযোগ ব্যবহার করে রাষ্ট্রের শাসক তার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবে। এ কারণেই টাইলার ডারডেন লাস্ট ম্যানের সমস্ত বৈশিষ্ট্যের বিপরীতে গিয়ে সংঘর্ষ, যুদ্ধ, এমনকি শেষে টেরোরিস্ট অ্যাটাক করে সভ্যতা, রাষ্ট্রকে উড়িয়ে দিয়ে অ্যানার্কি ঘটাতে চেয়েছিল। যদিও তারটাও সর্বাংশে ঠিক নয়, এটার ব্যাখ্যা দেব আরেকটু পর। যাই হোক, আমরা যদি ফাইট ক্লাব মুভির ন্যারেটর ও টাইলারকে দেখি, তাহলে তাদের এই বিপরীত টাইপের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ন্যারেটরকে নিটশের মেটামরফোসিসে থাকা ভেড়ার সাথে ও টাইলারকে সিংহের সাথে তুলনা করা যায়। নিটশে তার সুপারম্যান তথা ওভারম্যানকে প্রতিষ্ঠা করতে গিয়ে 3টা ধাপের কথা উল্লেখ করেন: উট, সিংহ, সুপারম্যান। নিটশে তার লাস্ট ম্যানের থিওরি দিয়ে এই বর্গের মানুষের সাথে সবসময় সুপারম্যানের তুলনা করেছেন। উট টাইপের লোকেরা কনফর্মিটিতে চলে, অর্থাৎ দল বেঁধে চলে, কারণ দল বেঁধে চলায় নিরাপত্তা আছে। আর কেউ যদি এই দল থেকে বের হয়ে সিংহের মতো নিজের ব্যক্তিত্ব, ইন্ডিভিজুয়ালিটি প্রমাণ করতে চায়, তাহলে পুরো দল বেঁধে তাকে মোরালিটি তথা নীতিনৈতিকতার প্রেশার ও বিচারে বসায়। তাদের মূল কথা হলো, তুমি একা কিছু করতে পারবে না নিজের মতো, তোমাকে চলতে হবে আমাদের কালেকটিভ নীতি নিয়মের দ্বারা। এভাবে তারা দাসের নৈতিকতা তথা স্লেভ মোরালিটি সৃষ্টি করে। যেহেতু দাসরা অধস্তন থাকে, ফলে তাদের পাওয়ারও কম থাকে। আমরা ফাইট ক্লাবে থাকা ন্যারেটরের মাঝেও এই দুর্বলতা দেখব। আর এই ক্ষমতা কম থাকার ফলে যারা একটু আলাদা হয়ে নিজের মতো চলে শক্তিশালী হতে চায়, তাদের প্রতি তারা কানাঘুষা বিদ্রুপ করে। তাদের ভেতরে থাকা সুপ্ত ঈর্ষা তাদেরকে আজীবন মিডিওকার তথা উট, ভেড়া সর্বস্ব করে রাখে। যেহেতু তারা নিজের মতো হতে পারে না, সেহেতু তারা অন্যকেও তার নিজের মতো হতে দিতে চায় না, চলতে দিতে চায় না। এভাবে এই বর্গের লোকেরা সবসময় জিরো সাম গেম খেলে, যেখানে সবাই অ্যাভারেজ, নির্জীব, শক্তিহীন দাস মানসিকতার হয়ে থাকে। এ কারণেই ন্যারেটর সারাদিন সিস্টেমের দোষ দেয় তো বটে, কিন্তু দিন শেষে সে পুঁজিবাদী কনজিউমারিস্ট সিস্টেমের গোলাম। সে একটা দাসের চেয়েও খারাপ। সে হলো একটা নাটের মতো, যাকে যখন তখন খুলে পাল্টে ফেলা যায়। এই মিডিওক্রিটি থেকে বের হয়ে আসার জন্য নিটশে অবতারণা করেন এক সিংহের মতো শক্তিশালী ব্যক্তিত্বের। এই ব্যক্তিত্ব এই দাসসুলভ নীতির ব্যারিকেড ভেঙে নিজের মতো নিজেকে গড়বে, প্রকাশ্যে নিজের শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে। এই শ্রেষ্ঠত্ব কোনো আহাম্মকের আত্মম্ভরিতা নয়, এই শ্রেষ্ঠত্ব নিজের বুকের ভেতরের পাটা শক্ত হবার জোর। হাজার মানুষের বাধার বিরুদ্ধে নিজের মতের সপক্ষে মৃত্যু অত্যাচারের পরোয়া না করে দাঁড়ানো। একটা সিংহ তাই বনের রাজা। সে লড়ে যায়, মরে যায়, কিন্তু সে মাথা নোয়ায় না। এটা হলো কাজী নজরুল ইসলামের বলবীর তব উন্নত মমশিরের মতো। টাইলার ডারডেন এরকম ব্যক্তিত্বের অধিকারী। সে একটা নেকড়ে, সে একা চলে। দাসত্বের মেন্টালিটি তার মধ্যে নেই। এই একা চলাটা মোটেও সুখকর নয়, বরং যন্ত্রণার। তারপরও সে এসব মেনে নিয়ে এর মুখোমুখি হয় ও তাতে থ্রিল খুঁজে পায়।
কারণ এতে স্বাধীনতা রয়েছে। এটা কোনো স্বেচ্ছাচারিতা নয়। স্বেচ্ছাচারী ব্যক্তি, লাস্ট ম্যান, ভোগবাদিতায় আচ্ছন্ন ব্যক্তি স্যাক্রিফাইস করতে ভয় পায়। অপরদিকে স্বতন্ত্র ব্যক্তি তার আপন বৈশিষ্ট্য ও স্বাধীনতার জন্য যন্ত্রণা, মৃত্যু এগুলোকেও পরোয়া করে না। সে তার ভয়ের দিকে চোখ তুলে তাকায় ও তাকে স্বাগত জানায় ফাইট করার জন্য। নিটশে বরাবর লাস্টম্যান তথা মিডিওকার মানুষের সাথে ব্যক্তিত্বওয়ালা ও সুপারম্যানের তুলনা করেছেন। তিনি বলেন, দ্য হায়ার উই সোর, দ্য স্মলার উই অ্যাপিয়ার টু দোজ হু ক্যানট ফ্লাই। অর্থাৎ আমরা যতই উপরে উঠতে থাকি ততই নিচে বসবাসরত যারা উঠতে পারে না তাদের চোখে ছোট বলে প্রতীয়মান হই। নিচে থাকা উট, ভেড়া সর্বস্ব বৈশিষ্ট্যের অধিকারী মিডিওকার দাসসুলভ লোকেরা তাই বরাবরই ইন্ডিভিজুয়ালিটিতে ঈর্ষা পোষণ করে। তারা কিছুতেই মেনে নিতে পারে না কেউ তাদের চেয়ে শ্রেষ্ঠ। তারা দুর্বল, তাই দল বেঁধে নৈতিকতার বুলি শোনায় ও অথরিটি, প্রতিষ্ঠান, পুঁজিবাদ, পশুত্ব ইত্যাদি নানা ফরম্যাটে তারা গোলামিতে কারাবন্দী হয়ে থাকে। আর এরাই আশ্চর্যজনকভাবে যিশুর গুণকীর্তন করে যিশুদেরকেই ক্রুশে চড়ায়, এরপর নৈতিকতার বাণী শোনায়। মহামতি নিটশের বাণী ছিল তাই এসব নীচ বর্গের দাসদের প্রতি তীব্র চপেটাঘাত। আর এই একই দৃশ্য ফাইট ক্লাবে উঠে এসেছে। এই সিংহের মতো সলিড ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব নিজেকে সঁপে দেওয়া। এরকম ব্যক্তিত্বের পক্ষেই সম্ভব পাহাড়ের চূড়ায় উঠে ছাপ দেওয়ার সাহস করা। এরকম ব্যক্তিত্বওয়ালা মানুষকে মৃত্যুও ভয় পায়। যখন মৃত্যু গ্রাস করে নিতে আসে এরকম মানুষকে, তখন সে হাসি মুখে সঁপে দেয় নিজেকে। এভাবেই সে সুপারম্যানে পরিণত হয়ে ওঠে। ফাইট ক্লাবের শেষ দৃশ্যে ন্যারেটরের সমস্ত জারিজুরি যখন ফাঁস হয়ে যায় এবং সে যখন বুঝতে পারে এতক্ষণ সে যা করছিল তা আসলে নিজের সাথে নিজেরই যুদ্ধ ছিল, তখন সে হতবিহ্বল হয়ে যায়। সেই যুদ্ধ থামাতে চায়, সে সব কিছু আগের মতো করে দিতে চায়, সে ফিরে যেতে চায় তার কমফোর্ট জোনে। কিন্তু একবার সব কিছু জেনে যাবার পর আগের অবস্থায় ফিরে যাওয়া কঠিন। ব্যাপারটা ঠিক ম্যাট্রিক্স মুভির মতো। রেড পিল নেবার পর আগের জীবনে ফিরে যাওয়া কঠিন। তাই সমগ্র অস্তিত্বের মাঝে টাইম বোম ফিট করার পর ন্যারেটরেরও নিজেকে মেরে ফেলা ছাড়া, ডুবে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই সে একটা পিস্তল নেয়, টাইলারকে বিদায় জানায়, তারপর বুম। কিছুক্ষণ পর দেখা যায় সে বেঁচে আছে, মরেনি। এটা যেন এক অলৌকিক কাণ্ড। যে মরে যায় সেই আবার বেঁচে ওঠে। এটাই কি তবে পুনর্জন্ম? ন্যারেটর সুপারম্যানে পরিণত হয়। সে উট, সিংহের সকল লেভেল পার করে উবারম্যানস হয়ে ওঠে। আর এই উবারম্যানসের মাঝে পুরুষত্ব ও নারীত্ব সম্পূর্ণরূপে এক হয়ে যায়, দ্বন্দ্ব রহিত হয়ে যায়। যেমন করে আমরা এখন দেখছি সব কিছু পুরে ছাই হয়ে যাচ্ছে, অথচ মার্লা ও ন্যারেটর, নারী ও পুরুষ একসাথে হাত ধরে সেই দৃশ্য দেখছে ও নীরবে ভাবছে, আমরাই তো আমি, আমরাই এক, বিভেদহীন, শূন্য, পূর্ণ সত্তা।